পড়াশোনা আমরা আজকে কি করবো? আজকে আমরা কনিক্সের প্রথম জিনিস পড়া শুরু করবো। ফার্স্ট ক্লাস। দেখি কয়টা ক্লাসে যাবে, 5টা যাইব কনিক্স ক্লাস। তো কিছু আমরা থিওরি, কনিক্স কি আমরা চিনি, যে কনিক্স দেখতে কেমন। কনিক্স কখনো দেখো নাই তুমি? কনিক্স শেপ কোনো কিছু দেখছো এমনি রিয়েল লাইফে? কনিক্স দেখো নাই? আচ্ছা, কারো বার্থডে তুমি সেলিব্রেট করছিলা? ওকে, বার্থডে সেলিব্রেট, জাস্ট বার্থডে টুপিটা হলো ওয়ান কাইন্ডস অফ কনিক, বার্থডে টুপি। তাছাড়াও ওই যে আমরা ফানেল বলি, ফানেল দ্যাটস মিন ওই যে কেরোসিন টেরোসিন ঢালার মতো একটা চৌকোনাকার এইভাবে দিয়ে, ঠিক আছে, ফানেলই বলে নাকি? হ্যাঁ, এইটাও ওয়ান কাইন্ডস অফ একটা কনিক্স। বুঝাইতে পারলাম? তো এইগুলো দেখছি আমরা, এইগুলো বুঝার কি আছে। তো এই কনিক্সটাকে যদি এখন আমি একটা শেপে গঠন করতে চাই, যদিও 3D জিনিস সেইখানে লেখা পসিবল হবে কিনা জানি না, আমরা একটা বার্থডে কেকের একটা টুপির মতো একটা তৈরি করবো। তো এইখান থেকে আমি জাস্ট একটা লম্ব আঁকলাম। এই যে বার্থডে টুপিটা ওয়ান কাইন্ডস অফ এইভাবেই দেয়। তো এইটাই হলো অ্যাকচুয়ালি আমাদের কনিক্স। বুঝতে পারলাম? এখন এই কনিক্সকে, এখন কনিক্স, দেখো কনিক্স হইলো এই যে কনিক্সের মধ্যে 5টা টাইপস আছে, 5 টাইপস কনিক্স। 5 প্রকার তুমি বলতে পারো কি কি। আমি যদি 5 প্রকারের নাম লিখে দিই তাইলে সেটা দেখো: জুড়া সরল রেখা, জুড়া সরল রেখা, সরল রেখা, যেটা আমাদের ফার্স্ট পেপারের 3rd অধ্যায়। দেন হলো বৃত্ত, দেন হলো আমাদের পরাবৃত্ত, পরাবৃত্ত, দেন হলো আমাদের উপবৃত্ত, আর পঞ্চম স্থান জুড়ে আছে আমাদের অধিবৃত্ত। কনিক্স হইল এই 5 প্রকার। বুঝা গেল? কিন্তু তুমি যদি বই খোলো, তুমি যে কনিক্সে আছো সেখানে যদি তুমি বই খোলো তাইলে দেখতে পারবা কনিক্স বলতে তারা এই যে পরাবৃত্ত, উপবৃত্ত এন্ড অধিবৃত্ত এই তিনটাকেই তারা মেনশন করছে। এবং বাই ডিফল্ট আমাদের মাইন্ড সেট আপ হয়ে যায় কনিক্স বোধ এই তিনটে, বাট কনিক্স হলো এই 5টা। বুঝা গেল? কনিক হলো এই 5টা। এখন তাইলে এই 5টার শেপ আমরা কিভাবে পাবো? কারণ বার্থডে যে টুপি যে আছে, এই টুপিটাকে বিভিন্ন এঙ্গেলে আমরা যদি কাটি, কাঁচি দিয়ে কাটি বা হোয়াট এভার যা কোনো কিছু দিয়ে কাটি, তাইলেই কিন্তু এই 5টা শেপের যে কোনো একটা শেপ আমরা ফাইন্ড আউট করতে পারবো। ঠিক আছে, যে কোনো একটা শেপ পেয়ে যাবো। তো এখন আমরা দেখি এই যে কথাগুলো বলছি বা যে কথাগুলো এখনো বলবো ইন ফিউচারে এই সম্পর্কিত, এগুলো মোস্ট অফ কেস দেয় বা এমসিকিউতে আসে, স্পেশালি এডমিশন এমসিকিউ। এবং এইগুলা দেখবা, তোমার বইয়ের রাইটারের নাম কি? ওকে, কেতাবুদ্দিন স্যারের বইতে একটু ডিটেলস দিলেও দিতে পারে। না হয় মোস্ট অফ বইতে, আমি যেমন ধরো রূপন্তি বই দেখছি, তারপর অক্ষরপত্র বই দেখছি, এসিউ আহমেদ বই দেখছি, স্যারদের বই দেখছি, তাদের বইতে এত ডিটেলস করলে বলেও দেওয়া নাই, দেওয়া নাই। এইগুলো তুমি হয়তোবা জয়কবি বিচিত্রা, তারপরে উদ্ভাস বার্ষিকও, এডমিশন টাইমে গেলে তুমি এগুলা সম্পর্কে হয়তোবা জানতে পারবা। বা এখন লাস্ট আপডেটেড বইতে হয়তোবা আপডেট করলেও করতে পারে। আই ডোন্ট নো, বাট কেতাব স্যারের বই আমি এখনো দেখিনি, সত্য। সো আমি স্যারের বই সম্পর্কে জানি না। যাই হোক, তো এইগুলা পাইবা আর কি এডমিশন টাইমে। সো এখন যে জিনিসগুলো লিখবো, মানে এডমিশন টাইমে যখন আমি যখন নিজে যখন সলভ করছিলাম তখন আমিও তো হয়ে গেছিলাম যে এই প্রশ্নগুলো কোথা থেকে করছে, মানে এই প্রশ্নগুলো কনিক্সের এই প্রশ্নগুলো বইতে নাই, মানে টপিক্সটা বইতে নাই আর কি। যে এটার, আমি রূপন্তি পড়ছিলাম। রূপন্তি আমার কাছে ভালো লাগছে, রূপন্তি জিনিসটা ভালো লাগছে আর কি। এত মানে স্কিপ করে নাই, ইয়ে করে নাই, প্লাস বইয়ের কন্টেন্ট গুলো ভালো। এই তো, আর কেতাব চলে কারণ কেতাবের কন্টেন্ট গুলো ভালো। But রূপন্তি আমার কাছে মনে হলো যে মিডিল ক্লাস ফ্যামিলি। আচ্ছা, যাই হোক। ওকে, আমি কোনো বই টই দেখে মেথ করাবো না, আমি আমার পিডিএফ দেখে মেথ করাই। তো ফার্স্ট অফ অল এখন আমরা কিছু থিওরি টাইপ দেবো। মেথে ঢুকলে তো আর ধুম মেথ করবো। পুনকের, তো থিওরি গুলো তুমিও লিখে রাখো, কাজে দিবি। পুনকের শীর্ষবিন্দু, সাদা লেখা বোঝা যায় নাকি ইয়েলো করবো? বিন্দু দিয়ে গেলে, পুনকের শীর্ষবিন্দু দিয়ে গেলে জোড়া সরলরেখা, সরলরেখা, এই যে কুনক,
যে কোনো গাছ। তো এই কোণকে শীর্ষবিন্দু দিয়ে তুমি যদি কাটো, তাইলে যেটা পাবা সেটা হবে জোড়া সরলরেখা, শীর্ষবিন্দু বরাবর যদি কাটো। তারপরে দেখো ভূমির সমান্তরাল। ভূমির সমান্তরাল অক্ষের সাথে। লম্বভাবে ছেদ করলে বৃত্ত। ভূমির সমান্তরাল অক্ষের সাথে লম্বভাবে ছেদ করলে বৃত্ত। তারপরে অক্ষের সমান্তরাল। অক্ষের সমান্তরাল যদি ছেদ করে তাহলে পরাবৃত্ত। তারপরে অক্ষের সমান্তরাল বা ভূমির লম্ব নয়। ভূমির লম্ব নয়, ভূমির লম্ব নয় এমন ভাবে ছেদ করলে উপবৃত্ত। উপবৃত্ত। আর শেষে যেটা ইয়ে করতে পারি, দুইটা কোণকে অক্ষের সমান্তরালে ছেদ করলে অধিবৃত্ত। এই যে একটু আগেই বলছিলাম যে আমরা যে কোণকটা দেখছিলাম বা ফানেলটা দেখছিলাম, এটাকে বিভিন্ন শেপে যখন আমরা কাটবো তখন আমরা বিভিন্ন আকৃতি পাবো। এইখানে এই দেখো পাঁচটা, যেহেতু কনিক্স পাঁচটা, যখন পাঁচ ভাবে কাটলে আমরা পাঁচটা শেপ পাবো। বুঝাইতে পারলাম? লিখছি? আচ্ছা, আস্তে আস্তে লিখো, সমস্যা নেই। এখন আসো আমরা একটা সাধারণ দ্বিঘাত সমীকরণ দেবো এবং এইটা থেকে আমরা কনিক আইডেন্টিফাই করা শিখবো। অবশ্যই এই দ্বিঘাত সমীকরণটা দুই চলকের। তাহলে দেখি, সমীকরণটা হচ্ছে এইরকম: ax স্কোয়ার ax স্কোয়ার প্লাস by স্কোয়ার প্লাস 2hxy প্লাস 2gx প্লাস 2fy প্লাস সি ইজ ইকুয়াল 0। এইটা দুই চলকের একটা দ্বিঘাত সমীকরণ। এটা বুঝতে তো কোনো অসুবিধা নাই, থাকলেও কিচ্ছু করার নেই। এখন এ বি এইচ জি এফ সি এইগুলা কি? এইগুলা, সিটা হলো আমাদের কনস্ট্যান্ট ভ্যালু, আর এ বি এইচ জি এফ এইগুলো হলো আমাদের যে ভেরিয়েবল আছে, এই ভেরিয়েবলের কোএফিসিয়েন্ট বা সহগ। এটা তো বুঝি নাকি? বুঝি আমরা। তো এখন এই জিনিসটাকে নিয়ে তুমি একটা নির্ণায়ক গঠন করবে। এই যে সহগ এবং যে কনস্ট্যান্ট ভ্যালু আছে এগুলো নিয়ে আমরা একটা নির্ণায়ক গঠন করতে পারি, যেখানে নির্ণায়কটা এই শেপেই করতে হবে, যেখানে তো ডেল দ্বারাই প্রকাশ করলাম। ওকে। যেখানে এ এইচ জি এইচ বি এফ জি এফ সি, তোমাকে এক্স্যাক্টলি নির্ণায়ক এইভাবেই গঠন করতে হবে। আদারওয়াইজ তুমি কিন্তু রেজাল্ট পাবা না, আমরা যে কাঙ্ক্ষিত রেজাল্টটা বের করবো এই রেজাল্টটা পাবা না। এটা কি বুঝতে পারছি?
এটাকে বোঝা গেল, তোলা হইছে? ওকে, এটাকে মনে রাখতে পারবো প্যাটার্ন গুলা? এ, এইচ, জি, এইচ, বি, এফ, জি, এফ, সি। বাট আমি একটা এই ফর্মেট দেখে আমার মাইন্ডের মধ্যে একটা থিঙ্কিং আসছে, সো থিঙ্কিংটা শেয়ার করব। তো তোমার যদি মনে হয় তুমি এইভাবে মনে রাখতে পারো, আমি এইভাবে মনে রাখতে পারি। ফার্স্ট অফ অল, এই যে প্রিন্সিপাল যে ইয়েটা আছে, প্রিন্সিপাল ডায়াগোনাল, তো মুখ্য কর্ণ, এইখানে আমাদের কি হয়েছে? এ, বি, সি। আমরা জেনারেল যে দ্বিঘাত সমীকরণ আছে, ওই দ্বিঘাত সমীকরণে যে এ, বি এবং সি, এই সিটা আমরা বসিয়ে দিচ্ছি। ঠিক আছে না? এইটা প্রিন্সিপাল ডায়াগোনাল বরাবর। এইটা তো আমাদের মনে থাকে, কারণ এবিসির সাথে আমরা ছোটবেলা থেকে পরিচিত। এখন কনফিউশন হইল এইচ, জি, এফ, জি, এইচ, এফ। এখন কোনটা আগে বসবে কোনটা পরে বসবে, সেটা নিয়েই হইলো আমাদের অ্যাকচুয়ালি কনফিউশন। ঠিক আছে না? আচ্ছা, ফাইন। তাইলে দেখো, জিনিসটা আমরা কিভাবে মনে রাখতে পারি। একটা প্যাটার্ন দিয়ে মনে রাখতে পারবা। নেগেটিভ ওয়েতে নিও না, জাস্ট বোঝানোর জন্য আমি বুঝাচ্ছি। আদারওয়াইজ ইয়ে না। আচ্ছা, জেনজেট বলা হয়। এবং জেনজেডের পোলাপান আমরা যেহেতু মোস্ট অফ কেসেই এভরিওয়ান জিএফ পিএফ এর সাথে খুব বেশি পরিচিত, জিএফ পিএফ টার্মের সাথে। তো দেখুন, তো ফার্স্ট অফ অল আমাদের যেহেতু পুরুষতান্ত্রিক সমাজ, তার মানে ফার্স্ট অফ অল আসে বিএফ, দেন আসে আমাদের জিএফ। ঠিক আছে না? আমরা তো আর গারো না, বাঙালির মধ্যে পুরুষতান্ত্রিক সমাজ, ফার্স্ট অফ অল আসে জিএফ, মানে ফার্স্ট অফ অল বাবার প্রায়োরিটি পায়, দেন মায়ের প্রায়োরিটি পায়। তাহলে ফার্স্ট অফ অল বিএফ এর প্রায়োরিটি পাবে, দেন জিএফ এর প্রায়োরিটি পাবে। ওকে। তো আমরা তো ফার্স্ট অফ অল প্রিন্সিপাল ডায়াগোনাল বরাবর আমরা এ বি সি লিখলাম। তারপরে আমরা প্রথমেই গঠন করব বিএফ। কারণ দেখো এইটা এইভাবে মনে রাখতে পারো যে এই জিনিসটার সাথে বিএফ জিএফ কিভাবে আসছে। প্রথমত এইটা দ্বিঘাত সমীকরণ, তার মানে কাপল। দেন তোমার দ্বিঘাত সমীকরণ যেহেতু কাপল, তারপর আবার এটা দুই চলকেরও, এক্স এবং ওয়াই এর। তার মানে দুই চলকের কাপল, দেড়শো এখানে জিএফ বিএফ এর প্যাটার্নই আছে। তো ফার্স্ট অফ অল আমরা বিএফ তৈরি করবো, যেহেতু আমরা প্রিন্সিপাল ডায়াগোনাল গঠন করে ফেলছি। তাহলে বিএফ এর ওয়ার্ড কি? প্রথমে বি আসে, দেন এফ আসে না? এইখানে দেখো জুড়া বিএফ আছে। এই দেখো, বিএফ, দেখো, বিএফ। তুমি যদি এইভাবে হিসাব করো তাইলেও বিএফ, তুমি যদি কলাম বরাবর হিসাব করো তাইলেও কিন্তু বিএফ। কোনো ভুল আছে? তাইলে তুমি এফ এর পজিশন কিন্তু এখন তুমি দিয়ে দিতে পারতা। এফ এর পজিশন এখন দিতে কি কোনো অসুবিধা হবে? না। তাহলে বিএফ গঠন করা শেষ। এখন বিএফ যেহেতু পাইছি, আমরা এক জোড়া বিএফ পাইছি, তাহলে এক জোড়া জিএফ দরকার না? প্রকৃতি তো শূন্যতা পছন্দ করে না, সো পূর্ণতা দিতে হবে। সো এখন আমরা চলো পূর্ণতা দিব। তাইলে এফ যদি এইখানে থাকে, তাহলে অবভিয়াসলি এই ঘরটা তো তোমার সি এ দখল করে নিছে, তাহলে তুমি তো সির করে দিতে পারবে না। তাহলে জিএফ মানাইতে হইলে ফার্স্ট লেটার কি আসে? জি আসে। জির নিচে এফ। তাইলে এই দেখো জিএফ। আবার যদি তুমি ডান বামে হিসাব মিলাও, তাহলে এই দেখো জিএফ। মিলছে এটা? বাকি যে জিনিসটা আছে সেই বেটা হইলো এইচ। এইচ কে বাকি করে বসিয়ে দাও। শেষ। বুঝাইতে পারলাম? সো আমি এইভাবে মনে রাখি আর কি। সো আমার কাছে মনে হয় যে এই জিনিসটা আসলে এইভাবে, মানে এই প্যাটার্নটা মনে রাখা খুব টাফ পরীক্ষা আসলে আর কি। বাট এটা মনে রাখতে হবে, কারণ এখন যে জিনিসটা দিব সম্পূর্ণটা এইটার উপর ভিত্তি করে। নির্ণয় যদি এই প্যাটার্ন আসা যায়, তাহলে তুমি কাঙ্ক্ষিত রেজাল্টটা পাবে না। ক্লিয়ার? ওকে, ফাইন। তাহলে প্রথম আমরা লিখি ডেল দ্বারা, কিন্তু ওই যে ডিটারমিনেন্ট এটাই আমরা প্রকাশ করছি। যদি ডেল জিরো আসে, ডেল জিরো হলে, ডেলের মান জিরো হলে সেটা জোড়া সরলরেখা হবে। এটা হলো এখন ম্যাথমেটিক্যাল অ্যাপ্রোচ। আগেরটা দেখছিলাম আমরা কাটাকুটি করে কিভাবে হয়, কারণ দেখো ম্যাথমেটিক্যালি কি নির্দেশ করে। তাহলে ডেলের মান জিরো হলে সেটা হবে কি? জোড়া সরল রেখা। বুঝলুম? এখন ডেল জিরো না, আর বাকি যে চারটা কেসি দেখো, এই চারটা কেসি ডেলের মান কখনোই জিরো হবে না। তার মানে ডেলের মান জিরো নয়। তাইলে এ ইজ ইকাল বি, এ ইজ ইকাল বি, এন্ড এইচ ইজ ইকাল জিরো। এইচ ইজ ইকাল জিরো হলে সেটা হলো বৃত্ত। এটা দেখলেই বুঝবা। এই দেখো, এই যে বি, বৃত্তের ক্ষেত্রে কি থাকে? এক্স এবং ওয়াই এর দিকের সমীকরণ থাকে, এবং এক্স স্কোয়ার এবং ওয়াই স্কোয়ার সব কি থাকে? সেম থাকে। তার মানে এ ইকুয়াল বি হয়ে গেছে। আর এক্স ওয়াই সংবলিত কোনো ট্রাম থাকে না, এখানে এক্স ওয়াই সংবলিত ট্রামের বেলাও জিরো থাকে বৃত্তের ক্ষেত্রে। তার মানে এই কথাটাই বলছে, এইচ সমান যদি জিরো হয়, তাহলে এক্স ওয়াই সংবলিত ট্রামটা জিরো হয়ে যাবে। তাহলে থাকবে কি আমাদের? এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার প্লাস টু জি এক্স প্লাস টু এফ ওয়াই প্লাস সি ইকুয়াল জিরো, কারণ এ ইকুয়াল বি। এর জন্য সেটা বৃত্ত।
উপরে এইটাও বুঝছি। দেন দেন আবার ডেল ইজ নট ইকুয়াল জিরো, কারণ এখন বাকি যে কেসগুলো হবে সবগুলোতেই ডেল জিরো। না, এইচ স্কোয়ার ইজ ইকুয়াল এবি হলে পরাবৃত্ত, এবি হলে পরাবৃত্ত। দেন ডেল ইজ নট ইকুয়াল জিরো, দেন হলো এইচ স্কোয়ার লেস দেন এবি হলে উপবৃত্ত, উপবৃত্ত। দেন পরেরটা কি, ডেল ইজ নট ইকুয়াল জিরো, এইচ স্কোয়ার গ্রেটার দেন এবি হলে অধিবৃত্ত। একটুকু বুঝলাম? ওকে, তার মানে এই যে নির্ণায়ক গঠন করে আগে আমরা চেক দিব সেটা জিরো হয় কিনা, জিরো হলে সেটা জুড়ে আসল রেখা। আর বাকি তো সবগুলাই ঠিক আছে, আর এইগুলো তো আর লাগতো না, জিরো নয় দেন এনাদার চেক গুলো দিব। ক্লিয়ার? এটা কি বুঝতে পারছি? কোনো সমস্যা আছে এটা? আশা করি সমস্যা থাকার কথা না। চ- এখন তোমাকে এইখান থেকে যে প্রশ্নগুলো করবে আর কি, তোমাকে একটা সমীকরণ দিয়ে দিবে, এইরকম একটা দ্বিঘাত সমীকরণ দিয়ে বলবে প্রদত্ত দ্বিঘাত সমীকরণটা কি নির্দেশ করে, সরলরেখা, জোড়া সরলরেখা, হোয়াট এভার এইরকম প্রশ্নগুলো দিবে আর কি। বুঝতে পারছি? এই প্রশ্ন, এই টাইপের প্রশ্নগুলো তুমি পাইবা এমসিকিউ তে, বা মোস্ট অফ কেস অ্যাডমিশনে। এইচএসসি এমসিকিউ তো খুব বেশি দেয় না, বাট অ্যাডমিশনে শিওর দেয়। বুঝতে পারছি? অ্যাডমিশনে শিওর দেয়। অনেক আজকের পড়াশোনা পড়াবৃত্ত, এর ক্ষেত্রে আমাদের যে নলেজটা থাকা জানা লাগবে সেটা হলো সরলরেখার নলেজ লাগবে। জ্ঞান থাকতে হবে, কারণ কনিক্স বলো, বৃত্ত বলো, উপবৃত্ত বলো, পরাবৃত্ত বলো, অধিবৃত্ত বলো, যাই বলো না এখানে সবগুলাই কিরা আমাদের সরলরেখা বা কনিক্সের মধ্যে পড়ে। সরি, সবগুলাই কনিক্সের মধ্যে পড়ে, সরলরেখা বললাম কি, আচ্ছা হোয়াট এভার। যাই হোক, তার আগে একটা কনিক্সের বৈশিষ্ট্য দেখি বা একটা সরল পরাবৃত্তের বৈশিষ্ট্য দেখি। তো কার্তেশীয় সমতলে, কার্তেশীয় সমতলে, সমতলে একটি নির্দিষ্ট বিন্দু, একটি নির্দিষ্ট বিন্দু, কার্তেশীয় সমতলে একটি নির্দিষ্ট বিন্দু ও একটি, ও একটি নির্দিষ্ট সরলরেখা, সরলরেখা হতে যেসব বিন্দু, হতে যেসব বিন্দুর দূরত্বের অনুপাত কনিক্স বলে। তো দেখো কার্তেশীয় সমতল, দ্যাটস মিন এক্স ওয়াই যে অ্যাক্সিসটা, এই অ্যাক্সিসের মধ্যে বলছে কি একটা বিন্দু ও একটি সরলরেখা হতে যেসব বিন্দুর দূরত্বের অনুপাত একটি ধ্রুবক, তাদের সেট দ্বারা গঠিত সঞ্চারপথকে কনিক্স বলে। সো এখানে যদি আমি এক্সাম্পল হিসাবে বা ডায়াগ্রাম আঁকতে চাই তাহলে ডায়াগ্রামটা এরকম হয় আর কি। ধরো এইটা হলো একটা নির্দিষ্ট সরলরেখা, যেমন বলছে কি একটি নির্দিষ্ট সরলরেখা। ওকে, এখন লাগবে কি আমাদের একটা বিন্দু, ধরো একটা বিন্দু, এগুলো আমাদের নির্দিষ্ট একটা বিন্দু, এই দুইটা জিনিস ফিক্সড। বুঝতে পারছি? এখন কি এই বলছে যেসব বিন্দুর দূরত্ব, তার মানে অনেকগুলো বিন্দু দ্বারা একটা মানে ডায়াগ্রাম তৈরি হয়েছে। ধরো এইভাবে আমি একটা ডায়াগ্রাম আঁকলাম। ওকে, আচ্ছা এইভাবে একটা ডায়াগ্রাম আঁকলাম। এখন এইখানে ধরো অনেকগুলো বিন্দু আছে, এই বিন্দু, এই বিন্দু, এই বিন্দু, এই ডায়াগ্রামের সবগুলো বিন্দুর ক্ষেত্রে সেটা সত্য হবে আর কি। এই যে এইভাবে যে বিন্দুগুলো আছে, তাহলে এইখানে অনেকগুলো বিন্দু, যেসব বিন্দু বলতে এইভাবে বিন্দু বলছে। তাহলে আমি এইখান থেকে, এখন কি বলছে, যেসব বিন্দুর দূরত্বের অনুপাত একটি ধ্রুব সংখ্যা, তার মানে এই রেখা থেকে ধরো এই বিন্দুর দূরত্ব আমি যদি হিসাব করতে চাই, এই রেখা থেকে এই বিন্দুর দূরত্ব হবে এতটুকু, আর এই বিন্দু থেকে এই বিন্দুর দূরত্ব হবে কতটুকু, এই যে এতটুকু। তো এইটাকে আমি নাম দিলাম ধরো এম, এই বিন্দুটাকে নাম দিলাম আমি পি, আর এই বিন্দুটাকে নাম দিলাম আমি এস। এখন কি বলছে, এই যে দূরত্ব, এই দূরত্ব অনুপাত যদি একটা ধ্রুবক হয়, ঠিক আছে, দূরত্ব অনুপাত ধ্রুবক বলতে কি, এস পি বাই পি এম যদি একটা কনস্ট্যান্ট নাম্বার ধ্রুবক পাও, অর্থাৎ এইখানের উপর আরেকটা তুমি নাও, বিন্দু নাও, ধরো এইখানে বিন্দু নিচে ধরো, এটাকে ধরলাম আমি পি প্রাইম, এটাকে ধরলাম আমি এফ প্রাইম, আর এইখান থেকে যে দূরত্বটা হচ্ছে এইটা, অর্থাৎ তোমার যদি এখন এস পি বাই পি এম ইজ ইকুয়াল যে এস পি বাই
পি প্রাইম এম প্রাইম আসে, পি প্রাইম এম প্রাইম আসে, তাহলে তো আমরা বলতে পারি এটা একটা কনস্ট্যান্ট ভ্যালু আসছে। ঠিক আছে না? তাইলে এইভাবে যদি আসে, তখন এই যে বিন্দুগুলোর যে সঞ্চারপথটা মানে এই যে সাদা যে কার্ভটা আঁকছি, এই সঞ্চারপথটাকে বা এইখান থেকে যে ইকুয়েশনটা ডেভেলপ করা যাবে, সেটাই হলো আমাদের কনিক্স বা কনিক্সের ইকুয়েশন। বুঝতে কি কোনো অসুবিধা আছে? কোনো এনি কোয়েকশন বা এনকোয়ারি? ওকে, এতটুকু তো ক্লিয়ার। আচ্ছা, তাইলে কনিক্সের ক্ষেত্রে এখন দেখো, এই যে নির্দিষ্ট যে সরলরেখাটা আছে, যে নির্দিষ্ট সরলরেখা, এই সরলরেখার একটা নির্দিষ্ট নাম আছে। তো এইটাকে বলা হয় দিগাক্ক বা নিয়ামক। দিগাক্ক বা নিয়ামক। ঠিক আছে, দিগাক্ক বা নিয়ামক। ইংলিশে বলা হয় ডাইরেক্ট্রিক্স। ডাইরেক্ট ডাইরেক্ট আচ্ছা। আর ওই যে নির্দিষ্ট বিন্দু, এই নির্দিষ্ট বিন্দুটাকে বলা হয়, এখানে যে নির্দিষ্ট বিন্দুটা আছে, এই নির্দিষ্ট বিন্দুকে বলা হয় উপকেন্দ্র বা ফোকাস। উপকেন্দ্র, ইংলিশে যদি বলি সেটা হলো ফোকাস। বুঝছি। আচ্ছা, এখন দেখো, এই যে উপকেন্দ্র থেকে যে একটা নির্দিষ্ট কনিক্সের উপর একটা বিন্দুর দূরত্ব এবং দিগাক্ষ থেকে কনিক্সের বিন্দুর দূরত্বের অনুপাত একটা কি পাইছি, একটা ধ্রুব সংখ্যা পাইছি। এই যে ধ্রুবক, এই ধ্রুবকটার একটা নাম আছে, সেটাকে বলা হয় উৎকেন্দ্রিকতা। ধ্রুবকের নাম হলো উৎকেন্দ্রিকতা। 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 ঠিক আছে, উৎকেন্দ্রিকতা বা ইসেন্ট্রিসিটি। ই ডাবল সি, ডাবল সি ই এন, ইসেন্ট্রিসিটি। ইসেন্ট্রিসিটি, উৎকেন্দ্রিকতা বা ইসেন্ট্রিসিটি। এই যে যে ধ্রুবকটা হয়, বলছিলাম না একটা ধ্রুবক হয়, এই ধ্রুবকের নাম হলো এটা ইসেন্ট্রিসিটি। একে আবার ই দ্বারা ডিনোটেড করা হয়, ইসেন্ট্রিসিটি জাস্ট ই দ্বারা। এখন দেখো, এই ইসেন্ট্রিসিটির মানের উপর, ইসেন্ট্রিসিটির মান দিয়েও তুমি কিন্তু ওই 5 টাইপসের কনিক ডিফাইন করতে পারো। তো দেখি আমরা, ইসেন্ট্রিসিটির মানের উপর ভিত্তি করে কনিক্স, ই এর মানের উপর ভিত্তি করে কনিক্স করে কনিক্স। সেটা কি রকম, মানে ই এর কোন মান হলে কোন ধরনের কনিক্স হয়, সেটাই আমরা একটু দেখবো। ই এর মান যদি ইনফিনিটি আসে, ই এর মান ইনফিনিটি হলে সেটা হলো জোড়া সরলরেখা। জোড়া সরলরেখা। দেন ই এর মান ইনফিনিটি আসলো, দেন ই এর মান যদি আমাদের শূন্য আসে, ই এর মান শূন্য হলে বৃত্ত। দেন ই এর মান 1 হলে পরাবৃত্ত। পরাবৃত্ত। ই এর মান, সরি, ই এর মান যদি 1 হয় তাইলে তো সেটা পরাবৃত্ত। আর ই এর মান যদি গ্রেটার দেন, জিরো থেকে বড়, জিরো তো হইলে, জিরো থেকে বড় আবার 1 থেকে ছোট হলে সেটা হলো উপবৃত্ত। আর যদি ই এর মান 1 থেকে বড় হয়, 1 থেকে বড় হলে পরাবৃত্ত, উপবৃত্ত, অধিবৃত্ত। তাহলে ই এর মানের উপর ভিত্তি করে, ধরো এমসিকিউ তো দিতে পারে কোন একটা কনিক্সের উৎকেন্দ্রিকতার মান হইল 2, তাইলে কনিক্সটা কি, সেটা হলো অধিবৃত্ত। কারণ ই এর মান 1 থেকে বড় হলে সেটা হয় অধিবৃত্ত। লেখা হয়েছে নিশ্চয়ই। ওকে, তো আজকের আমরা টপিকস হলো পরাবৃত্ত। আজকে আমরা পরাবৃত্ত সম্পর্কে খুঁটিনাটি জিনিসপত্র জানবো, কয়েকটা ম্যাথ টাইপ দেখবো। নেক্সট দিন আশা করি পরাবৃত্তটা শেষ করে দিতে পারবো।
এ যাবৎকাল যা যা পড়ছো সবগুলাই তোমার এমসিকিউ তে কাজে দিবে। পরবর্তী ইংলিশ কি? প্যারাবোলা। প্যারাবোলা। তো একটা নর্মাল একটা পরাবৃত্তের সেই কি, দেন পরাবৃত্তের বিভিন্ন টাপ। পরাবৃত্তের ক্ষেত্রে উৎকেন্দ্রিকতার মান কত? ই সমান 1। তাহলে আমরা জানি কি, একটু আগে যে জিনিসটা শিখছি, এসপি বাই পিএম সমানই তো আমাদের ই বলা হয়। তাহলে পরাবৃত্তের ক্ষেত্রে যেহেতু উৎকেন্দ্রিকতার মান 1, সেহেতু আমরা বলতে পারি পরাবৃত্তের ক্ষেত্রে এসপি ইজ ইকুয়াল কি, পিএম। এই জিনিসটা কাজে লাগবে। বুঝা গেল? এসপি ইজ ইকুয়াল পিএম, এই জিনিসটা আমাদের কাজে লাগবে। কোন ক্ষেত্রে? পরাবৃত্তের ক্ষেত্রে। এসপি কি, পিএম কি। এখন আবার আমরা একটা চিত্র আঁকবো, তাইলে আমরা এটা বুঝতে সুবিধা হবে। আচ্ছা, এটা দিলাম আমাদের নিয়ামক রেখা। দেন নিয়ামক রেখার একটা লম্ব আঁকলাম। ওকে। দেন আমরা এইখানে আরেকটা দিলাম নিয়ামক রেখার সমান্তরালে আরেকটা রেখা আঁকলাম। ফাইন। এটা কার্ভ হবে আর কি, এখানে কার্ভ হয় নাই আমার। ধরে নাও এটা কার্ভ হইছে। আর এইখানে আমাদের একটা সেন্টার থাকবে বা ইয়ে থাকবে, এস, যেটা হলো আমাদের উপকেন্দ্র। ওকে। তো এখন ধরো এর উপরে একটা বিন্দু ধরলাম, যে কোনো বিন্দু আমরা পি ধরলাম। এর উপরে পি ধরলাম, যে কোনো বিন্দু, পি বিন্দুর স্থানাঙ্ক ধরলাম আমরা এক্স ওয়াই। ওকে। তাইলেই দেখো এসপি কি, এসপি হলো এই যে দূরত্বটা, ঠিক আছে না, এটাই তো এসপি। আর পিএম কি, পিএম হলো এইখান থেকে যে লম্ব দূরত্বটা, অর্থাৎ নিয়ামক থেকে ওই পয়েন্টের যে লম্ব দূরত্ব। তো এইটা হইলো এসপি। আর এইটা হইলো আমাদের এম। এটাকে ধরা হয় ধরো জেড, আর এটাকে ধরলাম এম প্রাইম। তাহলে এম জেড এম প্রাইম কি, আমাদের এম জেড এম প্রাইম হলো আমাদের নিয়ামক বা দিগাক্ষ। আচ্ছা, পিএম কি, পিএম হলো নিয়ামক থেকে পরাবৃত্তের উপরস্থ কোনো একটা বিন্দুর কি দূরত্ব, দ্যাটস মিন লম্ব দূরত্ব। আর এসপি কি, উপকেন্দ্র থেকে ওই পরাবৃত্তের উপরস্থ কোনো একটা বিন্দুর কি দূরত্ব। একটু তো বুঝছি। আর এই যে এইটা লিখছি, এইখানে যে জিনিসটা লিখছি, এইটা হইলো আমাদের ওয়াই, ওয়াই প্রাইম এক্সিস। ওয়াই প্রাইম এক্সিস, এইটা হইলো আমাদের এক্স এক্সিস। ঠিক আছে। আর এই যে পয়েন্টটা, এইটাকে বলা হয় পরাবৃত্তের শীর্ষবিন্দু। শীর্ষবিন্দু এ। শীর্ষবিন্দু হলো আমাদের এ। তার মানে শীর্ষবিন্দু এখন কোন পয়েন্টে আছে? শীর্ষবিন্দু আছে কিন্তু মূল বিন্দুতে। শীর্ষবিন্দু মূল বিন্দুতে আছে না এটা? ওকে। তাহলে এখানে কিন্তু শীর্ষবিন্দুটা মূল বিন্দুতে আছে। আচ্ছা, এখন এই জেডটাকে কি বলতে পারো? এই যে জেড, এই জেডের একটা নাম যদি বলি, যে জেডের একটা নাম দেবো, তাহলে সেটা কি? আচ্ছা, এক্স এক্স প্রাইম, এটাকে বলতে পারো তুমি অক্ষরেখা বা প্রধান অক্ষ। বুঝতে পারছি? এক্স এক্স প্রাইম হইল পরাবৃত্তের প্রধান অক্ষ। আচ্ছা, এখন জেডের যে বাংলা নামটা যদি আমরা দিতে চাই, তাহলে জেডকে আমরা বলতে পারি, দেখো বাংলায়, জেডকে আমরা বাংলায় বলতে পারি নিয়ামক ও অক্ষরেখার ছেদ বিন্দু। ছেদবিন্দু। ছেদবিন্দু। এইটাকেই আমরা কিন্তু এখানে জেড দ্বারা দেখতে পাচ্ছি। ঠিক আছে না? এটাকে আমি ভুল কোনো কিছু লিখছি? নিয়ামক ও অক্ষরেখার ছেদবিন্দুই হইল আমাদের জেড। ঠিক আছে। এবং পরাবৃত্তের ক্ষেত্রে একটা জিনিস মাথায় রাখবা, সেটা হলো এ থেকে এস এর দূরত্ব যা হয়, এ থেকে জেড এর দূরত্ব সেম হবে। অর্থাৎ এইটুকু এ হলে এইটুকু কি আমাদের এ। তারপরে দেখো পরাবৃত্তের উপকেন্দ্রের উপর আমরা একটা যদি লম্ব অঙ্কন করি, ধরো এই যে একটা লম্ব যদি আমরা অঙ্কন করি এইভাবে, এটাকে বলা হয় নাভি লম্ব বা উপকেন্দ্রিক লম্ব আর কি। এটাকে ধরো এল এল প্রাইম দ্বারা ডিনোটেড করা হয়েছে। তাহলে এখানে এল এল প্রাইমটা কি, এল এল প্রাইম হলো উপকেন্দ্রিক লম্ব। উপকেন্দ্রিক লম্ব, বা এটাকে এনাদের নাম বলা হয় নাভি লম্ব। নাভি লম্ব। উপকেন্দ্রিক লম্ব বা নাভি লম্ব। আচ্ছা। আর এসপি কে তুমি বলতে পারো যে উপকেন্দ্রিক লম্ব দূরত্ব বলতে পারো, এসপি কে উপকেন্দ্রিক লম্ব দূরত্ব বলা হয়। আর এস এ কে বলা হয় ফোকাস দূরত্ব।
তো এটা কি বুঝতে কোনো অসুবিধা আছে? তাহলে তাহলে আমরা এস বিন্দুর স্থানাঙ্ক কি ধরতে পারি? এস বিন্দুর স্থানাঙ্ক যেহেতু এক্স এক্সিস এর উপর অবস্থিত, তার মানে আমরা ওয়াই এর ভ্যালু জিরো, তার মানে বলতে পারো এটা এ জিরো। মানে এখান থেকে এতটুকু পর্যন্ত এ না, এ জিরো। বুঝতে পারলাম এক্স বিন্দুর স্থানাঙ্ক, তাহলে এস বিন্দুর স্থানাঙ্ক মানে উপকেন্দ্রের স্থানাঙ্ক কি হলো? উপকেন্দ্রের স্থানাঙ্ক হলো আমাদের এ জিরো। বুঝছি। তারপরে আমরা যদি এখন দেখতে চাই, আমরা তাইলে এখন আমরা কি বলতে পারি যে পরাবৃত্তের ক্ষেত্রে, পরাবৃত্তের ক্ষেত্রে শীর্ষবিন্দু, শীর্ষবিন্দু কত ছিল আমাদের? শীর্ষবিন্দু ছিল এ সমান আমাদের ছিল কি জিরো জিরো। ঠিক আছে। তারপরে আমাদের উপকেন্দ্র, উপকেন্দ্রটা ছিল কি আমাদের? এস সমান ছিল আমাদের এ জিরো। উপকেন্দ্র ছিল এস সমান আমাদের এ জিরো। এতটুকুই তো ছিল। আচ্ছা। আর পি বিন্দুর স্থানাঙ্ক যদি হয় আমাদের এইটা, এখন দেখো তাহলে এই পরাবৃত্তের সমীকরণটা, এই যে কার্ভ আকৃতির পরাবৃত্তটা যে আছে, এইভাবে যে পরাবৃত্তটা আছে, এই পরাবৃত্তের সমীকরণটা তাইলে অ্যাকচুয়ালি কি হবে? এই পরাবৃত্তের সমীকরণ হবে ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল ফোর এ এক্স। বুঝতে পারলাম? ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল ফোর এক্স। আর আরেকটা তুমি এইভাবে পরাবৃত্ত আঁকতে পারো, ধরো এইভাবে দিয়ে, এই আকৃতির পরাবৃত্ত, এইটার সমীকরণ হলো এক্স স্কোয়ার ইজ ইকুয়াল ফোর এ ওয়াই। কারণ এইটা হলো ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল ফোর এ এক্স, আর এইটা হলো এক্স স্কোয়ার ইজ ইকুয়াল ফোর এ ওয়াই। তাইলে এখন আমরা কিভাবে বুঝবো বা কোন টার্ম তাহলে বুঝবো যে ওয়াই স্কোয়ার স্কোয়ার আছে আর বা এক্স এর উপর স্কোয়ার আছে? এখন দেখো তুমি বইতে যদি দেখি, আমরা বইতে দেখলে কিন্তু আমরা দুইটা না, আমরা চারটা সূত্র পাবো, চারটা, চারটা টাইপেরই সূত্র আমরা বইতে আমরা দেখতে পারবো আর কি, আমরা যদি দেখি। বাট আমাদের তো এত মানে হিউম্যান মাইন্ড, আমরা তো এত কোনো কিছু মাথায় রাখতে পারবো না, আমাদের মস্তিষ্ক তো এত কিছু ধরবে না। তো এটা কিভাবে আমরা মনে রাখতে পারি? তো আমি যে জিনিসটা মনে রাখি, আমি জাস্ট এই ইকুয়েশনটাই মনে রাখি। এই ইকুয়েশনের নারী নক্ষত্র যা আছে সবকিছু আমি মনে রাখি বা সবকিছু মনে রাখার ট্রাই করি। বাকিগুলো অটোমেটিকলি হয়ে যাবে। যদি এই ইকুয়েশনের সাথে না মিলে তাহলে অপরগুলো ইকুয়েশন হবে। তো এই ইকুয়েশনের যে বৈশিষ্ট্য, মানে এই ইকুয়েশনের যে চিত্রের বৈশিষ্ট্যটা বলতে চাই, এইটাই তো এই ইকুয়েশনের রিলেটেড চিত্র। ঠিক আছে না? যখনই ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল ফোর এক্স থাকবে, তখন তুমি বুঝে নিবা যে শীর্ষবিন্দুটা মূল বিন্দুতে আছে। অর্থাৎ ওয়াই এর সাথে কোনো কিছু প্লাস মাইনাস করা নাই, বা এক্স এর সাথে কোনো কিছু প্লাস মাইনাস করা নাই। এই ক্ষেত্রে তখন বুঝে নিবা কি শীর্ষবিন্দুটা কোথায় আছে? আমাদের মূল বিন্দুতে আছে। এই কথাটা কি বুঝতে পারছি? Okay. তাহলে শীর্ষবিন্দু মূলবিন্দু আছে। এখন কথা হইলো, আমরা ওয়াই এর উপরে স্কোয়ার নাকি এক্স এর উপরে স্কোয়ার, সেটা কিসের উপর নির্ভর করে? বা সেটা, এই যে ধরো ওয়াই এর উপরে স্কোয়ার, তাহলে কার্ভটা এইভাবে যে হচ্ছে সেটা আমরা কিভাবে বুঝবো? মানে পরীক্ষার সময় তুমি এটা পেস্ট লাগবে বা এটা 100% এটা তুমি লিখেও রাখতে পারো যে পরীক্ষার সময় আমার এটা পেস্ট লাগবে, চিত্রের মধ্যে পেস্ট লাগবে, আসলে এটা পেস্ট লাগবে। এখন মনে হচ্ছে জাস্ট স্পেসিফিক করে পড়াচ্ছি, এজন্য মনে হচ্ছে আচ্ছা এটা মনে হবে। বাট যখন তোমার কাছে প্রশ্ন হবে তখন দেবা এটা তুমি মাথার মধ্যে গন্ডগোল লেগে গেছে। ওকে। তাইলে এটা কিভাবে মনে রাখবা? এই যে আমি বলছিলাম জাস্ট এই ইকুয়েশনটাই মনে রাখি আমি, দেন বাকিগুলো এমনিতে হয়ে যায়। তাইলে দেখো, তোমাকে যদি বলে এই ইকুয়েশনের ক্ষেত্রে ওয়াই এর উপরে স্কোয়ার তখনই হবে যখন নিয়ামকটা, নিয়ামকটা ওয়াই অক্ষের কি হবে? সমান্তরাল হবে। নিয়ামক ওয়াই অক্ষের উপরে সমান্তরাল হলে, ওয়াই অক্ষের সমান্তরাল হলে, নিয়ামক ওয়াই অক্ষের সমান্তরাল। ওয়াই অক্ষের সমান্তরাল মানে কি? এক্স অক্ষের লম্ব না? ওয়াই অক্ষের সমান্তরাল বা এক্স অক্ষের লম্ব হলে, এক্স অক্ষের লম্ব হলে ওয়াই এর উপর স্কোয়ার। এই টার্মটা খালি জাস্ট মনে রাখবা, দেবা বাকি ইকুয়েশন, বাকি ডায়াগ্রাম সবই হয়ে যাচ্ছে। বুঝাইতে পারলাম? কোনো কনফিউশন বা কোনো প্রশ্ন আছে? আচ্ছা, প্রশ্ন না থাকলে তো ফাইন। এখন আমরা তো করছি এটা কি, যে তোমার
শীর্ষবিন্দুটা মূল বিন্দুতে ধরে, শীর্ষবিন্দু কিন্তু অলওয়েজ মূল বিন্দু না হয়ে তো এনাদের কোনো বিন্দু হইতে পারে, লাইক দ্যাট শীর্ষবিন্দু যদি, হ্যাঁ, শীর্ষবিন্দু যদি, তাইলে ধরো ধরো শীর্ষবিন্দু সাপোজ, শীর্ষবিন্দু আমরা ধরলাম কি, আলফা বিটা আমরা ধরলাম, শীর্ষবিন্দু আমরা কি ধরলাম, আলফা বিটা। তাইলে আমাদের এখানে কি চেঞ্জটা আসবে? সহজ হিসাব, শীর্ষবিন্দু যদি আলফা বিটা হয় তাহলে দেখো ওয়াই মাইনাস বিটা স্কোয়ার ইজ ইকুয়াল 4a, তারপরে কি, এক্স মাইনাস আলফা। বুঝাইতে পারলাম? ওই ইকুয়েশনের মধ্যে এই চেঞ্জটা আসবে, এই যে ওয়াই স্কোয়ার সমান 4ax, এখানে চেঞ্জটা আসবে ওয়াই মাইনাস বিটা স্কোয়ার হোল স্কোয়ার ইজ ইকুয়াল 4a ইন্টু এক্স মাইনাস আলফা। তো ইকুয়েশন রিলেটেড আর কোনো প্রশ্ন আছে? না থাকলে এখন আমি এক গুচ্ছ সূত্র দিব, একটা ইকুয়েশনের সূত্র দিব এক গুচ্ছ। সূত্র বলি, কার সূত্র বলি, যে ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল 4x, 4x, তার মানে শীর্ষবিন্দু, যদিও এটা আগেই বলে ফেলছে শীর্ষবিন্দু 0 0। ওকে, সূত্রাবলী, ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল যদি আমাদের 4x হয়, তাহলে শীর্ষবিন্দু হবে আমাদের 0 0, উপকেন্দ্রের স্থানাঙ্ক, উপকেন্দ্র, উপকেন্দ্র হবে আমাদের a 0। জাস্ট সূত্র মুখস্থ রাখতে পারলে কনিক্স কিন্তু ইজি, আদারওয়াইজ কনিক্স পেইন হবে। উপকেন্দ্র গেল, অক্ষ এবং নিয়ামকের ছেদবিন্দু, নিয়ামকের ছেদবিন্দু, অক্ষ এবং নিয়ামকের ছেদবিন্দুকে কি দ্বারা ডিনোটেড করেছিলাম আমরা, জেড দ্বারা। তো আমি এটা লিখে দিই তোমার স্পেসিফিক বোঝার জন্য, -a 0। কেন -a 0? আমরা যদি একটু যাই, আমরা বলছিলাম এইখান থেকে এইখানে ডিস্টেন্স আর এইখান থেকে এইখানে ডিস্টেন্সও সেম, তাহলে এটা মূল বিন্দুর লেফট হ্যান্ড পার্টে আছে, এর জন্য এক্স এর মান হয়েছে কি মাইনাস। আশা করি এটা বুঝছো। এটা বুঝতে থাকলে তো আর গুড। আচ্ছা, গেল আমাদের 3 নং ফর্মুলা। আরো ফর্মুলা দিব, ফর্মুলা শেষ নেই, এক গুচ্ছ বলছিলাম এক গুচ্ছ দিব। তাহলে দেখো, নিয়ামক বা দিগাক্কের সমীকরণ, নিয়ামক বা দিগাক্কের সমীকরণ, নিয়ামক বা দিগাক্কের সমীকরণ হবে x + a = 0। দেন হইল আমাদের অক্ষরেখার সমীকরণ, অক্ষরেখার সমীকরণ y = 0, কারণ অক্ষরেখাটা ছিল কি, এক্স এক্সিস, এবং এক্স এক্সিসের সমীকরণ হলো y = 0। তারপরে হইল আমাদের অক্ষরেখার সমীকরণ হলো শীর্ষবিন্দুতে স্পর্শকের সমীকরণ, শীর্ষবিন্দুতে স্পর্শকের সমীকরণ, শীর্ষবিন্দুতে স্পর্শকের সমীকরণ x = 0। দেন উপকেন্দ্রিক লম্বের সমীকরণ, উপকেন্দ্রিক লম্বের, উপকেন্দ্রিক লম্বের সমীকরণ, সেটা কি, সেটা হলো আমাদের x - a = 0। উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য, উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য, দৈর্ঘ্য সমান হলো মডুলাস অফ 4a। মডুলাস কেন দিলাম, এর মান নেগেটিভও থাকতে পারে, বাট দৈর্ঘ্য তো কখনো কি হয় না, নেগেটিভ আসে না। তারপরে পরাবৃত্তের উপরস্থ, পরাবৃত্তের উপরস্থ, উপরস্থ এক্স ওয়াই বিন্দুর, এক্স ওয়াই বিন্দুর উপকেন্দ্রিক দূরত্ব, উপকেন্দ্রিক দূরত্ব
এক্স প্লাস এ লেখা হচ্ছে। উপকেন্দ্রিক লম্বের প্রান্ত বিন্দুদের স্থানাঙ্ক। প্রান্ত বিন্দুদ্বয়ের স্থানাঙ্ক। উপকেন্দ্রিক লম্বের প্রান্ত বিন্দুদ্বয়ের স্থানাঙ্ক হলো এ প্লাস মাইনাস 3। কয়টা পেলাম? 10টা। এই হইল ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল 4ax এর 10টা ইকুয়েশন। সেম যদি আমরা এখন সূত্রাবলীগুলো লিখি, সূত্রাবলী কার জন্য লিখবো? এক্স স্কোয়ার ইজ ইকুয়াল 4ay। সেম অনুরূপ সূত্রগুলো যেগুলো আছে। শীর্ষবিন্দু হবে 0 0, উপকেন্দ্র, এর উপকেন্দ্র হবে তোমার 0a, আর এটা ছিল a0। এর ক্ষেত্রে হবে আমাদের 0 - a। এক্স এর জায়গায় ওয়াই এ নিছে, ওয়াই এর জায়গায় এক্স এ নিছে, আর কোনো কিছুই নেই। এইটার ক্ষেত্রে হবে কি তোমার ওয়াই প্লাস এ। এইটার ক্ষেত্রে কি হবে আমাদের? এক্স ইজ ইকুয়াল 0, ওয়াই প্লাস এ ইকুয়াল 0। এইটার ক্ষেত্রে কি হবে আমাদের? ওয়াই ইজ ইকুয়াল 0। আচ্ছা, এইটার ক্ষেত্রে কি হবে আমাদের? ওয়াই মাইনাস এ ইজ ইকুয়াল 0, জাস্ট এক্স এর জায়গায় ওয়াই রিপ্রেজেন্ট হবে। এইটা আমাদের যা আছে তাই হবে, মডুলাস অফ 4a। দেন এইটা হবে আমাদের মডুলাস অফ ওয়াই প্লাস এ। আর কি আর একটা টার্ম রয়েছে, সেটা হবে আমাদের কি? সেটা হবে আমাদের প্লাস মাইনাস 2a ইন্টু। এই হইল আর কি সূত্রাবলী। এবং এইটার ডায়াগ্রামটা কিরকম হবে? এইটার ডায়াগ্রামটা বলছিলাম এইভাবে ডায়াগ্রামটা। এটা আর এটার ডায়াগ্রামটা কিরকম হবে? এটা হলো এস, এখানে এইটা এস, এইটা হলো আমাদের জেড, এটা হলো এ, এইটা হলো এ, এইটা হলো আমাদের জেড, এইটা হলো আমাদের পি, এইখানে ধরো এইটা হইলো আমাদের পি, তাহলে এইখানে হইলো আমাদের এম, তাহলে এইটা হইলো আমাদের এম। তুলা হলে বলবা যে তুলা হইছে। শেষ? তুলা শেষ সব? এ তো ফার্স্ট। এখন কথা হয়েছে কি, এই তো সবগুলা বুঝলাম, ঠিক আছে না? বুঝছি না এগুলা? তো এই এখন সূত্রগুলো এগুলা জানতে থাকতে হবে। ওকে, সূত্র জানলে কিন্তু ম্যাথ দুধবাত। তাহলে বিভিন্ন ধরনের পরাবৃত্ত এবং তার লেখচিত্র আমরা দেখে নিই, যেগুলো আমাদের এমসিকিউতে কাছে দিবে। পরাবৃত্ত অ্যান্ড চিত্র অ্যান্ড সমীকরণ, মানে বিভিন্ন ধরনের পরাবৃত্ত বা চিত্র বা সমীকরণ। তাহলে প্রথমটা যেটা ছিল আমাদের জাস্ট বিগিনিং করছিলাম, সেটা তো অলরেডি আমরা জানি, ওয়াই ইজ ইকুয়াল 4ax। এখানে এর কন্ডিশন একটা আছে, সেটা হলো a গ্রেটার দেন 0। তাহলে এইটার চিত্র কিরকম হবে এটা আমরা অনেকবার দেখছি, যদিও আমার এখানে আঁকা বাঁকা হয়ে গেছে আর কি, তুমি কারেকশন করে নিবা, সোজা করে দিবা। বুঝতে পারছি? আমার বাঁকা হয়ে গেছে, এখন আর এত সুন্দর করে লিখবো না, সুন্দর করে লিখলে তোমার টাইম লস হবে। এইটা হইলো আমাদের যে ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল 4ax পরাবৃত্তের যে চিত্র বা ডায়াগ্রাম। ঠিক আছে, এইখানে একটা এস থাকবে, এইখানে হইলো আমাদের জেড, এইটা হইলো আমাদের এ, এবং এইটা হইলো আমাদের ওয়াই এক্সিস, ওয়াই প্রাইম এক্সিস, এইটা হলো আমাদের এক্স এক্সিস, এইটা হলো এক্স প্রাইম এক্সিস। তাইলে এইটা গেল আমাদের কি ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল 4ax পদার্থের যে ডায়াগ্রাম। দেন আমরা সেকেন্ড যেটা বলতে পারি, সেটা হলো ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল -4x। এখানেও এ গ্রেটার দেন 0। এইটার ডায়াগ্রাম কেমনে হবে?
এটার ডায়াগ্রাম হবে ঠিক তার রিভার্স ডায়াগ্রাম, এইভাবে ডায়াগ্রাম এখানে লাগবে, কিন্তু এটা এসে লাগবে। এই এইভাবে লাগবে। তাইলে এখন আমাদের এস কই, এস হইলো এখন আমাদের এইটা, এইটা হইলো আমাদের এ, এইটা হইলো আমাদের জেড। এইটাই হলো ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল মাইনাস 4x, যে ইকুয়েশন আছে তার পরবর্তীতে যে সমীকরণটা। তারপরে হইল ওয়াই ইজ ইকুয়াল, ও সরি, সবগুলো যদি ওয়াই দিয়ে করি তাহলে এক্স দিয়ে কি করবো, এক্স স্কোয়ার ইজ ইকুয়াল 4ay, এই পরবর্তীতে যে ডায়াগ্রামটা সেটা কিভাবে হবে, এই গেটার প্রিন্সিপাল। এই যে, এটার ক্ষেত্রে এস হইল গিয়ে আমাদের এইটা, এইটা হইলো আমাদের এ, আর এইটা হইলো আমাদের কি, জেড। ওয়াই ইজ ইকুয়াল 4ay, সরি এক্স স্কোয়ার ইজ ইকুয়াল 4ay, পরবর্তীতে ডায়াগ্রাম আর ইকুয়েশন দিতে ব্যাস। লেখা হয়েছে এই তিনটা, আরো লিখো, লিখার কোনো শেষ নেই। দেন এক্স স্কোয়ার ইজ ইকুয়াল মাইনাস 4ay, এখানেও এ গ্রেটার দেন জিরো, এইটার ক্ষেত্রে পরবর্তীতে যে ডায়াগ্রামটা এইরকম। এখন এইটা হলো আমাদের এস, এইটা হইলো আমাদের এ, আর এইটা হইলো আমাদের জেড। দেন ধরো, হ্যাঁ, ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল 4a এক্স মাইনাস আলফা, এইটার ডায়াগ্রাম থেকে কেমন হবে, এক্স মাইনাস আলফা এইটার ডায়াগ্রাম কেমনে হবে। ওকে, তাইলে এইটা বোঝা গেছে যে যেহেতু ওয়াই এর উপরে স্কোয়ার আছে, তাহলে পরাবৃত্তটা এইভাবে মুখ খাবে, মুখ খাবে, পরাবৃত্তটা এইভাবে মুখ খাবে, এতটুকু আমরা কনফার্ম। বাট এইখানে এ পয়েন্ট যেটা আছে, এই যে এ পয়েন্টটা, এই পয়েন্টটা আর মূল বিন্দু হবে না এখন, এই এ পয়েন্টটা আর মূল বিন্দু হবে না। এই পয়েন্টের স্থানাঙ্কটা হবে, এখানে এ পয়েন্টের স্থানাঙ্ক হবে আলফা 0। এখন যদি ধরো ওয়াই এর জায়গায় কোনো একটা মাইনাস বিটা দেওয়া থাকতো, তাহলে এ পয়েন্টের স্থানাঙ্ক হতো আলফা বিটা। এটা আবার আমাদের এক্স এক্সিস। তো এখন পারমু বিভিন্ন পরাবৃত্তের যদি ডায়াগ্রাম দেয়া থাকে তাহলে এটার ইকুয়েশন বলতে, বা ইকুয়েশন দেয়া তাহলে ডায়াগ্রাম বলতে। ওকে ফাইন। আচ্ছা, এখন আমরা কয়েকটা ম্যাথ করি, বেশি প্রেশার হয়ে যাচ্ছে তাই না? হুম, বুঝি নাকি? আচ্ছা, এখন আমরা ম্যাথ করবো, আমাদের কিন্তু কোনো কিছুই পড়া হয় নাই আজকে। সলভ করতে পারবো তো, আমি তো এখন আমি ডিরেক্ট ম্যাথে ঢুকে গেছি। ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল 8x+b, পরাবৃত্তের, পরাবৃত্তের শীর্ষবিন্দু, শীর্ষবিন্দু, উপকেন্দ্র, উপকেন্দ্র, উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য,
উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য ও সমীকরণ। দৈর্ঘ্য ও সমীকরণ। তারপর অক্ষরেখা ও নিয়ামক রেখার সমীকরণ নির্ণয় করো। অক্ষরেখা নিয়ামক রেখার সমীকরণ নির্ণয় করো। নিয়ামকের সমীকরণ। মোটামুটি একটা প্রশ্নের মধ্যে সবগুলা ঢুকিয়ে দেওয়া হয়েছে। নির্ণয় করো। তো প্রশ্ন কি বুঝতে পারছে? প্রশ্ন বলছে কি ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল 8x+5। পরাবৃত্তের শীর্ষবিন্দু, উপকেন্দ্র, উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য ও সমীকরণ, অক্ষরেখা ও নিয়ামকের সমীকরণ নির্ণয় করো। মানে একটা প্রশ্নের মধ্যে মোটামুটি সবগুলাই জিনিসপত্র ঢুকিয়ে দেওয়া হয়েছে। তাহলে সেটা আমরা কিভাবে ফাইন্ড আউট করতে পারি? ঠিক আছে, যেহেতু সমীকরণ দেওয়া আছে, প্রশ্ন লেখা হয়েছে, পেন দিব না, এটা দিয়ে রেখে দিব আর কি। সলিউশন। সলিউশন অফ প্রদত্ত পরাবৃত্তের সমীকরণ। মানে পরাবৃত্তের আদর্শ আকারটা নিতে হবে, দেন তোমাকে সবগুলা জিনিস বের করতে হবে। আদর্শ আকার বলতে কি, এই যে এখানে বিভিন্ন জিনিসপত্র লিখছো, দেন y² = 4x বা x² = 4ay, এই আকারটাতে নিতে হবে। নিলে না তুমি কম্পারিজন করে তুমি জিনিসপত্রটা বসাইতে পারবা। তাহলে এখানে আছে কি y² = 8x+b। তাহলে y সিঙ্গেল বাকু আছে, বাট 8x+b এই জিনিসটাকে আদর্শ আকারে নিতে হবে প্রদত্ত পরাবৃত্তের সমীকরণ। আদর্শ আকার বলতে কি বুঝাইছি? আদর্শ আকার বলতে ওয়াই যেহেতু সিঙ্গেল আছে, y² সিঙ্গেল আছে, এখন এক্স কেও আমরা সিঙ্গেল করবো আর কি। ফরম্যাটটা এইরকমই আর কি। মানে এইটার ফরম্যাটটা দাঁড় হবে, আমি ফরম্যাটটা লিখে দিই। এইরকম দাঁড় হতে হবে 4ax। মানে এক্স কে সিঙ্গেল রাখতে হবে, এইভাবে সিঙ্গেল রাখতে হবে। রাখার পরে যেটা সহগটা হবে সেটা হলো 4। তাইলে y² সমান আমরা লিখতে পারলাম কি 8x+5, যেটা দেওয়া আছে। তারপরে আমরা y² তো থাকলো। আর আমি বলছিলাম এক্স কে সিঙ্গেল বের করবো, তাইলে 8 কমন নিলেই আসবে কি এক্স প্লাস, এইটুকু বুঝছি, আশা করি এইটুকু বোঝার কথা। তাইলে এই পরাবৃত্তকে, এই যে এক নং পরাবৃত্তকে এই পরাবৃত্তের সাথে তুলনা করো। ঠিক আছে, তাইলে এক নংকে y² = 4ax পরাবৃত্তের সাথে তুলনা করে পাই, সাথে পরাবৃত্তের সাথে তুলনা করে, পরাবৃত্তের সাথে তুলনা করে পাই। তাইলে দেখো এই দেন এখানে আমি কিন্তু একটু বড় হাতের লিখছি, এটা ক্যাপিটাল ওয়াই লিখছি, আর এটা ক্যাপিটাল এক্স লিখছি, আর এটা লিখছি স্মল ওয়াই, আর এটা লিখছি স্মল এক্স। একটু বোঝার কথা। তাহলে এর সাথে যদি আমরা তুলনা করি, তাহলে আমরা বলতে পারি দেখো ক্যাপিটাল ওয়াই ইজ ইকুয়াল স্মল ওয়াই। তারপরে 4a = 8, বা আমরা বলতে পারি a ইজ ইকুয়াল কত আমাদের 2। অ্যান্ড ক্যাপিটাল এক্স সমান তুমি বলতে পারো কি x+5/8। এই তিনটা টার্ম লিখতে কি কোনো অসুবিধা আছে? নাই। যদি না থাকে, তাইলে এখন আমরা বাকি সব ডাটাগুলো বের করবো। প্রথমে বলছে কি আমাদের শীর্ষবিন্দু বের করার জন্য। তাহলে শীর্ষবিন্দুর স্থানাঙ্ক আমরা কি ধরতাম? শীর্ষবিন্দুর স্থানাঙ্ক ধরতাম কি আমরা 0 0। শীর্ষবিন্দুর স্থানাঙ্ক ধরতাম 0 0। অর্থাৎ বা দিয়ে লিখতে পারো ক্যাপিটাল এক্স সমান 0, ক্যাপিটাল ওয়াই সমান 0। x+5/8 সমান 0, অর্থাৎ স্মল এক্স এর মান বের হবে -5/8। অ্যান্ড y = 0। তার মানে শীর্ষবিন্দুর স্থানাঙ্ক তাইলে কি দাঁড়াইলো? বুঝলাম। এখন তোমার প্রশ্ন যে জিনিসটা থাকতে পারে সেটা বলতে পারো যে দাদা, যে শীর্ষবিন্দু তো 0 0 আছে, তাইলে পরে শীর্ষবিন্দুর উপর -580 কি জন্য দিলাম? আচ্ছা, এখন দেখো, ইয়েস ইয়েস, এই তো দেখি তুমি বুঝে ফেলছো।
কারণ উপরে যে শীর্ষবিন্দু দিচ্ছে সেটা 0 0, ঠিক আছে, তো সেটা তো আদর্শ শীর্ষবিন্দু 0 0, বাট তোমাকে তো আদর্শ শীর্ষবিন্দু পরাবৃত্ত দেয় নাই, দিলে তো সেটাও 0 আসতো। Okay, তাহলে এইটুকু গেল, শীর্ষবিন্দু গেল, তারপরে আমাদের কি বলছে, তারপর বলছে উপকেন্দ্র উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য। উপকেন্দ্রটা কি ছিল, উপকেন্দ্রটা ছিল A0, ঠিক আছে না? অর্থাৎ অর্থাৎ এক্স ইজ ইকুয়াল এ, বা x+5 8 ইজ ইকুয়াল আমাদের 2, বা এক্স ইজ ইকুয়াল 2 - 5/8। অতএব এক্স ইজ ইকুয়াল আমাদের কত বের হবে, 16, 16 থেকে 5 গেলে কত আমাদের 11, 11/8। আর ওয়াই ইজ ইকুয়াল টু 0। অতএব উপকেন্দ্র। বুঝছি আশা করি। আচ্ছা, তাহলে উপকেন্দ্র গেল, দেন উপকেন্দ্রিক লম্বের সমীকরণ। উপকেন্দ্রিক লম্বের সমীকরণ। উপকেন্দ্রিক লম্বের সমীকরণটা কি ছিল, এক্স ইজ ইকুয়াল এ, এটাই তো ছিল আমাদের উপকেন্দ্রিক লম্বের সমীকরণ। বা সেটাকে বলতে পারো x+8 ইজ ইকুয়াল টু, বা 8x+5 ইজ ইকুয়াল আমাদের কত 16, মানে এর দ্বারা উভয় পক্ষকে গুণ করছি। বা তুমি বলতে পারো 8x - 11 ইজ ইকুয়াল 0। এটাই হলো আমাদের উপকেন্দ্রিক লম্বের সমীকরণ। তারপরে উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য। উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য, সেটা কি জানি আমরা, সেটা জানি মডুলাস অফ 4a, মডুলাস অফ 4 × 2, দ্যাটস 8। তারপরে অক্ষরেখা। অক্ষরেখা আমরা কি জানি, অক্ষরেখা জানি আমরা y = 0, অতএব y = 0। তারপরে হলো কি আমাদের নিয়ামক রেখা। নিয়ামক রেখা, নিয়ামক রেখার ক্ষেত্রে আমরা কি জানি, আমরা জানি এক্স প্লাস, সরি, স্মল এক্স দিয়ে দিছি, ক্যাপিটাল এক্স ইউজ করছিলাম, ক্যাপিটাল x+a = 0। তাইলে x+5 8, অতএব আমরা বলতে পারি 8x+5+16 = 0, বা 8x+21 = 0। প্রশ্ন কি বুঝতে পারছি? ওকে, যদি বুঝা থাকি তাইলে একটা হোমওয়ার্ক সলভ করে দিবা। অবশ্যই যখন নোট দিবা সলভ, নোটের সাথে এই হোমওয়ার্কটা সলভ দিবা, ঠিক আছে? এবং আনসার কিন্তু এইগুলোই বের করবো, এই যে যে ডাটাগুলো বলছে, খালি আমি জাস্ট সমীকরণটা দিয়ে দিই। x² + 4x + 2y, 2y = 0। পরের প্রশ্নের সকল ডাটা, তুমি অবশ্যই সম্পূর্ণ প্রশ্নটাই লিখবা, ঠিক আছে? মানে তুমি যখন নোটে যখন সাবমিট করবা, তখন ওই যে উপরের প্রশ্নে যা যা জিনিসপত্র আছে এগুলো লিখে রাখবা, এই যে উপরের প্রশ্নের সকল ডাটা এটা লিখবা না, বুঝাইতে পারছি? ওকে, তো আর বেশি স্ট্রেস পড়ে গেছে, সো আর ইয়ে করো, এগুলো প্র্যাকটিস করো, আর এই রিলেটেড মেথগুলো নিজে নিজে প্র্যাকটিস করো। ওকে, দেখি কবে নেওয়া যায়।